সাহস তো ভালোই তোমার। বলেছি না আমি না যাওয়া পর্যন্ত বেরোবে না একদম। এত তার এত তাড়া ছিল যখন ফোন দিতে গাড়ি পাঠিয়ে দিতাম। আমি ফোন দিয়েছি, আপনি ফোন ধরছিলেন না। সামিনের মনে পড়ে যায় সে সালিশের জন্য ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তারপর বলে ওঠে, তো ইসমামকে ফোন দিতে, ও এসে নিয়ে যেত। বাদ দিন, আমার কথা এখন মন দিয়ে শুনুন। আমার সাথে একটু থানায় যাবেন, চলুন। সামিন অবাক হয়ে বলে, থানায় কেন? আলো সব ঘটনা খুলে বলে সামিনকে। সব শুনে সামিন পাত্তা দেয় না। প্রথমে মজার ছলে বলে, হয়তো কোনো অদৃতা আলোকে কোনো সামিন ইয়াসার তুলে নিয়ে গেছে। আলো রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে সামিনের দিকে, চেঁচিয়ে ওঠে বলে, আমি মজা করছি না, এই দেখুন গাড়ির নাম্বার প্লেট। সামিন আলোর ফোনে ছবিটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলে ওঠে, এটা তো জাবিরের গাড়িটা, ওই গাড়িটা ব্যবহার করে। আলো চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই লোকটার মুখ আমি দেখেছি। ওই লোকটা জাবির ছিল, জাবিরই ছিল। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, চলুন মেয়র সাহেব, আমার মনটা কেমন কু গাইছে। আমি স্পষ্ট শুনেছি সেই নারী কণ্ঠের আর্তনাদ। কিডন্যাপিং কেস মনে হচ্ছে। আলো সমীর দত্তর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, জি, আমি স্পষ্ট শুনেছি একটা মেয়ের চাপা আর্তনাদ। সমীর সামিনের দিকে তাকায়। সামিন বলে, গাড়িটা জাবিরের। সমীর দত্ত চিন্তায় পড়ে যায়, কপাল কুঁচকে বলে, কিন্তু আমাদের কাছে না কোনো মিসিং ডায়েরি এসেছে, না অন্য কোনো অভিযোগ। এইভাবে আন্দাজের বসে কাউকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, তাও কবরি আলমগীরের ভাগ্নে, তোরা মানহানির মামলা খেয়ে যাবি। সামিন মাথা নেড়ে বলে, বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি শুধু তোকে ব্যাপারটা ইনফর্ম করতে এসেছি। সমীর দত্ত মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, বেশ করেছিস, বিষয়টা মাথায় থাকলো, তেমন কিছু টের পেলে আমি অবশ্যই অ্যাকশন নেব। থানা থেকে রাত 9:30 বের হয়ে সামিন এবং আলো। আলো মাথায় শাড়ির আঁচল তুলেছে। গাড়ির কাছে এসে সামিন আলোর দিকে ঘুরে দাঁড়িয়ে কটমট দৃষ্টিতে দেয় আলোর দিকে। আলো ঘাবড়ে যাওয়ার মুখ করে বলে, কি হয়েছে? আমি আবার কি করলাম? এখন আমাকে চোখ রাঙাচ্ছেন কেন? আর যদি কখনো আমি দেখি বেশি পাকনামি করে আমাকে না বলে অফিস থেকে বেরিয়ে যেতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি খুব রেগে গিয়েছি তোমার উপর আলো। আমি ছাড়া অফিস থেকে এক পাও বাইরে দেওয়া যাবে না। আমার তো কথা ছিল না, সবসময় একটু বেশি বুঝতেই হবে। আলো বলে, আমি তো আপনার দেরি হচ্ছিল দেখে। সামিন প্রচণ্ড রেগে গাড়িতে উঠে বসে। আলো চুপচাপ পাশে বসে সামিনকে দিকে তাকায়। মানুষটা অস্বাভাবিক রেগে গিয়েছে, এখন কিভাবে রাগ ভাঙাবে তার? বাড়িতে এসেও প্রচণ্ড গম্ভীর হয়ে থেকেছে সামির। খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। আলো এবার খুবই বিরক্ত লাগছে। সামান্য অপরাধের এমন শাস্তি হতে পারে না। বিছানায় বসে কিছু কাগজপত্র দেখছিল সামিন। আলো সামিনের রাগ ভাঙানোর জন্য এসে তার পাশে বসে কাঁধে মাথা রাখে। সামিন কোনো কথা বলে না। আলো নরম গলায় বলে, সরি, আর করব না এমন পাকনামি। সরি বলার কিছু নাই, কাল থেকে এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যা টাকা লাগবে আমাকে বলবে, ওই টাকা দিয়ে ইচ্ছে মতো ভাইদের এটা সেটা কিনে দেবে। আলো সামিনের দিকে তাকায়। সামিনের গালে হাত রেখে মুখটা আলোর দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা, সে দেখা যাবে, আগে আপনি মুড ঠিক করেন প্লিজ। এভাবে দেখতে ভালো লাগছে না আপনাকে। সামিন আলোর দিকে তাকায় ঠিকই, কিন্তু মুখটা এখনো গম্ভীর করে রেখেছে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, রাগ কিভাবে কমবে? কি করতে হবে? সামিন চুপচাপ তাকিয়ে থাকে আলোর দিকে। আলো মাথা নিচু করে বলতে থাকে, বলুন কি করতে হবে? কমলা রঙের একটা শাড়ি পরে আসলে রাগ কমবে? সামিন কয়েক মুহূর্ত চুপ করে আলোর দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কমবে। শান্তিনীরের পরিবেশটা থমথমে হয়ে আছে। একটা বড় সড়ো ঝড় চলে গেছে। প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনই হয়ে আছে পরিবেশটা। ঘটনার সূত্রপাত ঘটেছে দোতলার লিভিং রুমে। ইসমাম নিজের ল্যাপটপে প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সামিন এসে তাকে জানায় আজ বিকেলে একজন মেয়রের সাথে দেখা করতে যেতে হবে তাকে। রেস্টুরেন্ট টেবিলে বুক করে রেখেছে সে। ইসমাম কিছু না বলে উঠে যেতে নিচ্ছিল, তখনই সামিন রাগের মাথায়
এটা ওটা ভাঙচুর শুরু করে দেয়। ভাইয়ের প্রতি পাল্টা রাগ দেখাতে না পেরে ঘরে ঢুকে নিজেও জিনিসপত্র ভাঙচুর শুরু করে ইসমাম। সামিন চেঁচিয়ে যাচ্ছে। তোর সমস্যা কোথায় আমি দেখিয়ে ছাড়বো। আজকে তুই যাবি রেস্টুরেন্টে, যাবেই। দুভাই তাদের নিজের ঘরে বসে মেজাজ দেখাচ্ছে। আলো এবং বাকিরা দোতলায় লিভিং রুমে দাঁড়িয়ে আছে অপ্রয়োজনীয় রেফারি হয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলো দরজা ঠেলে ভেতরে ঢোকে। সামিন শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, বলে দিয়ে তোমার দেবরকে বিকাল 4টায় দেখা করতে হবে। মেয়ের সাথে মেয়ের বড় ভাই আর ভাবি থাকবে, আর ইসমামের সাথে তুমি আর ঈশিতা যাবে। আমি কিছুক্ষণ পরে জয়েন করব, সময় বের করে। আমি ওনাদের ফোন করে ফাইনাল করে দিচ্ছি। আলো আমতা আমতা করে বলে, এভাবে ওর পারমিশন ছাড়াই ফাইনাল করে দেবেন? ও যদি না যায় তাহলে তো আপনার মান সম্মান নষ্ট হবে। যাবে, ওর ঘাড় যাবে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, বলছিলাম আমি একটু কথা বলে দেখব। সামিন ওয়ালেট আর ফোন হাতে তুলে নিয়ে আলোর গালে হাত বুলিয়ে যেতে যেতে বলে, দেখতে পারো, তবে ওকে বলে দিও যেতে কিন্তু হবেই। আপাতত কোনো ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে না। আলো পা টিপে টিপে ইসমামের ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ভেজিয়ে রাখা, হাত দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় সে। ইসমাম কপালে একটা হাত রেখে ইজি চেয়ারে আতশোয়া হয়েছিল। কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকাতেই আলোকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। আলো ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম চেঁচিয়ে ওঠে, স্বামীর হয়ে ওকালতি করতে এসেছো? যাও এখান থেকে। আলো চলে যায় না, একটা চেয়ার টেনে বসে পড়ে। ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম রাগী গলায় বলতে থাকে, শোনোনি আমার সিদ্ধান্ত? যাও, তোমার স্বামীকে নিয়ে গিয়ে বলে দাও। কেন করছো এমন? আলো ঠান্ডা গলায় জানতে চায়। ইসমাম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, বিয়ে করতে আগ্রহী নয়, কতবার বলবো? তোমার ভাইয়া তোমার ভালো চাই ইসমাম। ভাইয়া ভালো চায়, তুমি ভালো চাও, ইস্যু ভালো চায়, মেজো ভাইয়া ভালো চায়, মেজো ভাবি ভালো চায়, তোমরা সবাই ভালো চাও। শুধু আমি আমার ভালো চাই না, তাই তো? এটাই বলতে চাইছো? সেরকমই মনে হচ্ছে, নয়তো বিয়েতে আপত্তি করার কোনো কারণ দেখছি না। ইসমাম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, একটা মেয়েকে চিনি না জানি না, হুট করে তাকে বিয়ে করে নেব? এটা 2023 অদ্রিতা। সরি ভাবি। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, তো চিনবে জানবে, এই জন্য তো দেখা করতে বলা হচ্ছে। আগে কথা বলে দেখবে, তারপর ভালো না লাগলে জানিয়ে দিবে, অন্য মেয়ে দেখা হবে। পারবো না, আমার ইন্টারেস্ট নেই। পারবে, তোমার ভাইয়ার জন্য পারতে হবে। ভাইয়ার জন্য? ভাইয়ার খুশির জন্য আমি মনের বিরুদ্ধে একটা কাজ করব? কেন? ভাইয়ার খুশির জন্য এর আগে তো অনেক কিছুই করেছো, তাহলে এখন এত নাটক করছো কেন? কথাটা বলে আলো থামে, তারপর বলে ওঠে, মেয়ের ফ্যামিলিকে আজ দেখা করার কথা জানিয়ে দিয়েছে তোমার ভাইয়া। বিকেলে তৈরি থেকো, আমি আর ঈশিতা যাব তোমার সাথে। যা মন চাই করো। কথাটা বলে ইসমাম হনহন করে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যায়। পরি ছুটে আসছিল এবং তা কাকতালীয়ভাবে ইসমামের সাথে ধাক্কা খেয়ে যায়। চোখ তুলে ইসমামকে দেখে একটা ঢোক গিলে নেয় পরি। তার কপাল এতটা খারাপ কেন? ইসমাম প্রচণ্ড রেগে বলে ওঠে, চোখ দুটো নিজে ঠিকভাবে কাজে লাগাতে পারো না? ওই দুটো দান করে দিলেই তো পারো কোনো অন্তকে। কি হচ্ছে কি ইসমাম? পেছন থেকে ঈশিতা ধমকে ওঠে। আলো এসে সেখানে দাঁড়ায়। ইসমাম কাউকে পাত্তা না দিয়ে চুপচাপ চলে যায় সেখান থেকে। পরি দাঁড়িয়ে থাকে বোকার মতো। আলো এসে বলে, ছুটছিলে কেন? সবসময় এত ছোটাছুটি করো কেন? আমি ছাদে ছিলাম, বাবা তার কটেজ থেকে ডাকছিল, ছুটে আসতে গিয়ে ধাক্কা লাগলো। বুঝতে পারেনি রামগরুরের ছানা বাড়িতে আছে, নয়তো ভুলেও দোতলায় উঠতাম না ভাবি। মুখ কাচুমাচু করে বলে পরি। আলো মেয়েটিকে দেখে, অতিমাত্রায় সুন্দরী একটা মেয়ে। এমন সুন্দরী মেয়ে সে এই শহরে খুব কমই দেখেছে। পুরো কাশ্মীরের মেয়েদের মতো গায়ের রং, সব দিক থেকে পারফেক্ট, শুধু একটু সরল আর ভীতু প্রকৃতির। আচ্ছা, একে ইসমামের পাশে কেমন লাগবে? কথাটি ভেবে আলো নিজেই নিজেকে শুধরে নেয়। তার মনে হওয়াতে কি যায় আসে? ইসমাম
ইসমামের ভাইয়েরা আছে ইসমামের জন্য, তার আগ বাড়িয়ে এসব ভাবার দরকার কি? ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে যায়। আলো তার মুখোমুখি বসে থাকা মেজিদকে দেখতে থাকে। ইসমাম মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মেয়ের ভাই আর ভাবি নিজেদের মধ্যে কথা বলছে। ঈশিতা আলাপচারিতা সহজ করার জন্য মেজিকে বলে ওঠে, তোমার সাবজেক্ট কি ফিহা? ফিহা বলে মেয়েটির মাথা তুলে তাকায় না, মাথা নিচু করে অস্ফুট স্বরে জবাব দেয়, ইকোনমিক্স। ইকোনমিক্স? আমিও তো ইকোনমিক্সের ছাত্রী। আলো মেয়েটির থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু জিজ্ঞেস করো। ইসমাম চোখ তুলে আলোর দিকে তাকায়। কোনো জবাব না দিয়ে আবারও মাথা নিচু করে বসে থাকে। দীর্ঘ সময় ধরে মেয়ের ভাই আর ভাবির সাথে আলো এবং ঈশিতা গল্প করতে থাকে। না ইসমাম মেয়েটিকে দেখছে, না মেয়েটি ইসমামকে দেখছে। এমন সময় সামিন চলে এসে তাদের সাথে জয়েন করে। মেয়ের ভাই ভাবির সাথে আড্ডা দিচ্ছে সে। রেস্টুরেন্টে বিল মিটিয়ে দিয়ে সামিন ফিহার ভাই সুমনের দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে ওদের দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা উচিত। হ্যাঁ অবশ্যই। সুমন মাথা নাড়িয়ে সায় দেয়। দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা হয়ে গেলে ফিয়াকে নিয়ে তার ভাই ভাবি উঠে চলে যায় সামিনদের থেকে বিদায় নিয়ে। কিছুক্ষণ পরে সামিনরা উঠে পড়ে। গাড়িতে সবাই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবতা ভেঙে ঈশিতা আলোকে বলে ওঠে, ছবিতে যতটা মনে হচ্ছিল ততটা সুন্দর, তাই না বড় ভাবি? তুমি এমন পাশের বাড়ির আন্টিদের মতো কথা বলছো কেন ঈশিতা আপু? শুকনো গলায় আলো বলে ওঠে। ঈশিতা চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, তেমন হলে তো আমিও সুন্দরী নই। গায়ের রং তোমার ভাইয়ার মতো সুন্দর নয় আমার। আমাকে কিভাবে মেনে নিলে? সামিন ড্রাইভ করতে করতে আলোর দিকে তাকায়। ঈশিতা চেঁচিয়ে ওঠে, মোটেই না, আমার বড় ভাবি সুন্দরী, ভাইয়ার থেকেও সুন্দর তুমি। আলো ম্লান হাসে। সামিন ঈশিতা আলো গাড়িতে ফিহা মেয়েটির সম্পর্কে টুকটাক আলোচনা করতে থাকে। ইসমাম গাড়ির জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে চুপচাপ। তার ভীষণ মাথা ব্যথা করছে। দোতলার লিভিং রুমে বেলকুনিতে দাঁড়িয়ে আলো দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছে। বাগানের ফুল গাছে ফুল ধরেছে, এখান থেকে বেশ লাগছে দেখতে। বাগানের উত্তর পাশে বিশাল আম গাছের সব 12 মাসি আম গাছ। আমের মুকুল ধরেছে গাছগুলোই। হঠাৎ কোমরে পুরুষালী হাতের উষ্ণতা পেয়ে গোলগাল মায়াবী মুখটা লজ্জায় লাল হয়ে যায়। আলো পিছন ফিরে না তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কি চাই? কাঁধে থুতনি ঠেকিয়ে সামিন নরম গলায় বলে ওঠে, পাত্তা দিতে চাই বউকে। আলো বলে ওঠে, কিন্তু বউ এখন পাত্তা চাচ্ছে না। সামিন মৃদু হেসে আলোকে পাজা কোলে করে তুলে নেয়। লজ্জা পেয়ে আলো সামিনের শার্ট খামচে ধরে। অস্ফুট স্বরে বলে ওঠে, ইহান। ইহান গার্ডেনে পোনা চাচার সাথে বল খেলছে। চুলায় কোনো তরকারি বসিয়ে আসনি। জাপানে টর্নেডো হচ্ছে না, পৃথিবীও উল্টে যাচ্ছে না। আলোকে থামিয়ে দিয়ে বলে সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোকে নিয়ে ঘুরে নিজের ঘরের দিকে পা বাড়াতেই থমকে যায়। লিভিং রুমে ইসমাম, ইলহাম, ঈশিতা, পরি 4 জন খেলা দেখবে বলে বসেছিল। তারা 4 জন হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন ভাই বোনদের সামনে থতমত খেয়ে আলোকে কোল থেকে ফেলে দেয়। মেঝেতে পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে আলো। ইলহাম আর ইসমাম মাথা নিচু করে দুজন দুদিকে চলে যায়। সামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে টেনে তোলে। আলো কাতরাচ্ছে। ঈশিতা পরি এগিয়ে আসে আলোর কাছে। সামিন চুপচাপ ঘরের দিকে চলে যায়। ঈশিতা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, ব্যথা পেয়েছো ভাবি? লজ্জামাখা এবং যন্ত্রণায় ফ্যাকাশে মুখটা তুলে ঈশিতার দিকে তাকায় না আলো। মাথা নাড়িয়ে ঘরের দিকে যায়। ঈশিতার পরি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। আলো ঘরে ঢুকতেই সামিন একটানে আলোকে আগলে নিয়ে ঘরে সিটকিনি তুলে দিয়ে নরম গলায় বলে, ব্যথা পেয়েছো? আলো এক ঝটকায় সামিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে মেগে বলে, না, আমি খুব আরাম পেয়েছি, ছাড়ুন আপনি।
সামিন আহ্লাদি গলায় বলে। সরি। আলো কোমরে হাত রেখে কাতরাচ্ছে। সামিন চিন্তিত মুখে আলোকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, সব ওদের কারণে। আমার ভাই বোনগুলোর একটু কাণ্ডজ্ঞান নেই, বুঝলে? দুপুর টাইমে কেউ টিভি দেখতে আসে? দুপুরে সবাই নিজেদের ঘরে একটু বিশ্রাম নেবে, তা না। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ওদের কাণ্ডজ্ঞান নেই নাকি? আপনার কাণ্ডজ্ঞান নেই? আচ্ছা, আপনি কি এই প্রথম আমাকে কোলে তুলেছেন ওদের সামনে? এভাবে ফেলে দিলেন কেন ঢং করে? কাতরাচ্ছে আলো। সামিন আমতা আমতা করে বলে, আগেও কোলে তুলেছি, তবে তখনকার সিচুয়েশন অন্য ছিল। তখন তো রোমান্টিক হয়ে কোলে তুলিনি। আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন নরম গলায় বলে, রাগ করো না প্লিজ, আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসছি। হন্তদন্ত হয়ে জাবির তার মামা কবির আলমগীরের কক্ষে প্রবেশ করে। কবির আলমগীর তখন খাদ্যমন্ত্রীর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। জাবির গম্ভীর মুখে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জাবির এবং জুই নিঃসন্তান। কবির আর তার স্ত্রীর খুবই আদরের। কবির জাবিরের খেয়াল করেছে। খাদ্যমন্ত্রীর সাথে দীর্ঘ ফোন আলাপ শেষ করে কবির জাবিরের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে কি হয়েছে তা জানতে চায়। জাবির চেঁচিয়ে বলে ওঠে, মামা, তোমার পোষ্য স্বামীন ইয়াসার কি শুরু করেছে সব? আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ওর খুব খারাপ অবস্থা করে ছাড়বো। ওকে বুঝিয়ে বলো। কি করেছে? ঠান্ডা গলায় জানতে চায় কবির আলমগীর। কি করেছে? থানা থেকে এসআই নুরুল ফোন করেছে। ও আর ওর বউ গিয়েছিল থানায় আমার নামে অভিযোগ করতে। আমি নাকি কোন মেয়েকে তুলেছি আমার মাইক্রোতে। হোয়াট? কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। জাবির বলতে থাকে, ওই সমীর দত্তের কাছে গিয়েছিল। মামা, তোমাকে শুরু থেকেই বলেছি, ওকে বের করো, বের করো। তুমি শুনলে না। এখন ওর শ্বশুর তোমার কাঁসা ধরে টান দিছে, আর ওর বউ আমাকে ফাঁসাতে চাইছে। তুমি ওই স্বামীন কালসাপটাকে এখনো কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না পার্টি থেকে? কবির আলমগীর চুপ করে থাকে। জাবির চেঁচাতে থাকে, মেয়র মাইফুট, ওকে বের করো। গতবার দ্বিতীয় দফায় নির্বাচনের পরে যখন ওর পার্টি থেকে বের হবার কথা ছিল, তখন সবাই দরদ দেখিয়ে রেখেছিল। এখন বোঝো, বোঝো ঠেলা। আচ্ছা, বুঝবো। আগে বলো, তুমি এমন কিছু করনি তো? জাবির থতমত খায়, চেঁচিয়ে বলে, মামা প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখছি। আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? আলোকে পেছন থেকে আগলে ধরায় সামিনের উদ্দেশ্যে আলো বলে ওঠে। আলো কানের কাছে মুখ নিয়ে সামিন অস্ফুট স্বরে বলে ওঠে, হঠাৎ খুব চাঁদ দেখতে ইচ্ছে করছিল বাড়িতে এসে। কিন্তু এখন তো আমাবস্যা, চাঁদ কোথায় পেলেন? আলোর কথা শুনে সামিন হেসে ফেলে। আলোর নাক টিপে বলে, তোমার স্টুপিড ধূসর রঙের চাঁদ আমার দেখার কোনো আগ্রহ নেই। আমি যে চাঁদের কথা বলছি তার নাম আলো, আমার আসিয়া। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, ইস, এসব 90 দশকের বস্তা পচা ডায়লগগুলো মুখস্থ করে রেখেছেন। আপনার ফ্লার্টিং স্কিল নেই বললেই চলে মেয়ের সাহেব। ভদ্রভাবে প্রেম নিবেদন করেছি। একজন মেয়েকে সরাসরি বউকে বলে দেবে আমি বউটাকে চুমু খেতে এসেছি? এভাবেই তো বলবে, ভদ্রভাবে, মার্জিতভাবে। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। সামিন থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, বিশ্বাস করো, তোমাকে ভেবে লজ্জা পেতে দেখলে আমার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। আমি মরে যাই এক অদ্ভুত অনুভূতিতে। আলো প্রসঙ্গ পাল্টে বলে, আজ জামিল ভাই আমাকে একটা শাড়ি পাঠিয়েছে। ওনার ছেলেকে যে উপহার দিয়েছিলাম তার রিটার্ন গিফট হিসেবে। বেশ ভালো। আলো একটু থেমে বলে ওঠে, আপনি আমাকে কত কিছু দেন, আমি আপনাকে কিছুই দিতে পারি না, খারাপ লাগে। সামিন হেসে ফেলে, তারপর বলে, দিও কিছু একটা কিনে, দিতে ইচ্ছে করলে। টাকা জমাচ্ছি আপনাকে উপহার কিনে দেব বলে, সস্তা কিছু দেব না। দামি কিছু দিতে চাও? সামিন আলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলো মাথা ঝাঁকিয়ে বলে,
হুম, আপনার পছন্দ মতো কিনে দিব। কি দেব বলুন? কত টাকা জমিয়েছ এখন পর্যন্ত? 2500 টাকা। কিন্তু আমার যা লাগবে তা তো এই টাকায় কেনা যাবে না, অনেক দামি। আলো অবাক হয়ে সামিনের দিকে তাকায়, তারপর বলে, অনেক দামি কিছু। সেটা কি? সামিন তার স্ত্রীকে আগলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, একটা বাচ্চা। আলো মাথা নিচু করে রেখেছে। দীর্ঘ সময় ধরে সে চুপচাপ। সামিন আলোর দিকে ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, দেবে? অনেক দামি কিন্তু, বলো দেবে? লজ্জায় লাল হয়ে আলো শাড়ি আঁচল চেপে ধরে। সামিন আলোর কপালে একটা চুমু খায়, তারপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার তারতম শর্ত স্বামী এমন আবদার করলে তা আমলে নেওয়া। আশা করি আপনি আমলে নেবেন। আলো ছুটে যেতে চাইলেও পারে না। সামিন তার বলিষ্ঠ হাতে আলোকে ধরে ফেলে, মৃদু স্বরে বলে, লজ্জা পাও, আমার সামনে পাও। তোমার এই লাজুক মুখটা শুধু আমি দেখব। হঠাৎ সামিনের ফোন বেজে ওঠে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কানে ধরতেই ওপাশ থেকে সমীর দত্ত বলে ওঠে, একটু থানায় আসতে পারবি ভাবিকে নিয়ে? এখন কেন, কি হয়েছে? অবাক হয়ে জানতে চায় সামিন। আগে আয়, তারপর বলছি। সমীর ফোন কেটে দেয়। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, চলো থানায় যেতে হবে আমাদের। সমীর দত্তের কক্ষে ঢুকে অবাক হয়ে আলো আশেপাশে তাকায়। দুজন মধ্যবয়সী ভদ্রলোক ও ভদ্রমহিলা বসে আছে। ভদ্রমহিলা শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। সমীর সামিন আর আলোকে বসতে বলে। সামিন বসে সমীরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ওনারা এসেছে মিসিং কমপ্লেন করতে। ওনাদের মেয়ে কাল সন্ধ্যা থেকে মিসিং। আলো আতঙ্কিত মুখে ভদ্রমহিলার দিকে তাকায়। এই ভদ্রমহিলার মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে সমীরের দিকে তাকায়। সমীর বলতে থাকে, ওনার মেয়ে তোর এজেন্সির পশ্চিমে বয়েজ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের গোপাল স্যারের কাছে টিউশনিতে যেত সন্ধ্যা 6:30 থেকে 7:30। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আলোর ধারণা কি তবে ঠিক বলে মনে হচ্ছে? সমীর মাথা নাড়িয়ে বলে, এখনো বলতে পারছি না, এভাবে অনুমানের ভিত্তিতে কিছু করাও যায় না। তবে ওই মেয়ের বান্ধবীর থেকে একটা ক্লু পেয়েছি। জাবির মেয়েটাকে বিরক্ত করত। আমার খুব রাগ উঠছে শামিন। জাবির আমাদের বয়সী, আর ওই মেয়েটার নাম অন্তরা, ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে, বাচ্চা বয়সী। আলো কাপা কাপা গলায় বলে, আমি একটু মেয়েটার ছবি দেখতে চাই। সমীর ছবি দেখায়। আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মেয়েটা ছিল তবে? বাঁচার জন্য আকুতি করছিল এই মেয়েটা। কি ভীষণ মিষ্টি একটা মেয়ে। অন্তরা নামের মেয়েটির মা কেঁদে যাচ্ছে। আলো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা দেয়ার। সমীর সামিনের দিকে তাকিয়ে বলে, তোরা বাড়ি যা, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এখন, তবে ভাবিকে আসতে হতে পারে আবারও। আমি কুরিয়ার সার্ভিসের অফিস গেটের সিসিটিভি ফুটেজ চেক করেছি। ভাবি সত্যি বলছে। ফুটেজে ভাবির মধ্যে অস্থিরতা দেখতে পেয়েছি, তবে মাইক্রো গাড়িটাতে কেউ ছিল কিনা বোঝা যায়নি। মেয়েটাকে সম্ভবত গলির ভিতর থেকে তুলে নেওয়া হয়েছে। সামিন মাথা ঝাঁকায় বলে, এনি টাইম তুই শুধু ফোন দিস। সামিন আর চোখে আলোর দিকে তাকায়। মেয়েটা পুরো রাস্তায় বিষণ্ণ থেকেছে। ঘরে এসেও চুপচাপ। আলোকে টেনে কাছে নিয়ে সামিন নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আলো কাপা কাপা গলায় বলে, খুব খারাপ লাগছে মেয়র সাহেব। বুঝতে পেরেছি আমি। আলো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সামিন বলে, ওনাদের মনের মধ্যে এখন কি বয়ে যাচ্ছে বলুন তো? সামিন চুপ হয়ে থাকে। এমন পরিস্থিতির শিকার তো আলো হয়েছিল। মেয়েটা হয়তোবা সেদিনের কথা মনে করে ভয়ে আরো তথস্থ হয়ে আছে। পরম স্নেহে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দোয়া করো তুমি মেয়েটার জন্য, কিছু হবে না। মনটা কেমন অশান্ত হয়ে আছে আলোর। সামিন বাতি নিভিয়ে দিয়ে আলোকে নিয়ে শুয়ে পড়ে। একটা অচেনা মেয়ের জন্য আলোর অস্বাভাবিক উৎকণ্ঠা দেখে তারও কষ্ট হচ্ছে খুব। মনে মনে সেও প্রার্থনা করেছে মেয়েটি যাতে কিছু না হয়। সমীর দত্তের মুখোমুখি বসে আছে কবির আলমগীর। তার সামনে একটি চায়ের কাপ। সমীর ফাইল দেখতে দেখতে বলে,
কোনো প্রমাণ যে নেই এমনও তো না, তাই না? প্রমাণ আছে। মেয়েটিকে আপনার ভাগ্নে বিরক্ত করত, উত্ত্যক্ত করত, হুমকি দিত। আর তাছাড়া একজন সাক্ষী পাওয়া গিয়েছে যার চোখে কিডন্যাপিংয়ের আলামত ধরা পড়েছিল। কে স্বামী নিয়াসের বউ? ওই মেয়েটা একটা উন্মাদ, তুমি জানো স্বামীর কতটা প্রতিহিংসা পরায়ণ একটা মেয়ে। ওর বাপ আমার পিছু লেগেছে, আর ও অযথা ফালতু কথা টিয়ে যাচ্ছে, আর এতে মত দিচ্ছে আমার পোষ্য স্বামীন। আহ স্বামীন কত বড় বেইমান! ওকে তো আমি পরে দেখে নেব, আগে তোমাকে কিছু বলি স্বামীর। স্বামীনের কথায় তোমাকে আমি এই থানায় এনেছি। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমাকে সুদূর বান্দরবন ট্রান্সফার করে দেব। সমীর হালকা হাসে, তারপর বলে, ভগবানের কৃপায় এ পর্যন্ত এসেছি আঙ্কেল। তিনি যদি চান আমরা নেক্সট পোস্টিং বান্দরবনে হবে, তাহলে আমি খুশি খুশি চলে যাব। কিন্তু এখন আমাকে আমার কাজ করতে দিন। সমীর দত্ত হিসাবে ভয় পায় না। গভীর রাত, নিস্তব্ধ গোটা কলোনি। হঠাৎ ফোনের রিংটন বেজে উঠতেই সামিন চোখ খুলে। বুকের উপর থেকে আলোর মাথাটা সরিয়ে বালিশে রেখে হাত বাড়িয়ে বেড সাইডের বাতি জ্বেলে দেয়। ড্রয়ারের উপর থেকে ফোনটা তুলে নিয়ে দেখে আতাউর আলমের ফোন। ফোনটা রিসিভ করতেই আতাউর আলম বলে ওঠে, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু জরুরি কথা ছিল। বলুন। সামিন নিচু স্বরে বলে, আমার ধারণা ঠিক, পালের গোতা কবির আলমগীর নিজের পকেটে পুরেছে 5.5 কোটি। প্রমাণ? হাতে আছে আমার, সামলে রেখেছি। তুমি বললে থানায় পাঠিয়ে দেই, কিংবা উপর মহলে। না, ওগুলো আপনার কাছে রাখুন, আমি সময় মতো চেয়ে নেব। আতাউর আলম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার মেয়েটা কেমন আছে? কেমন রেখেছি বলে মনে হচ্ছে? আতাউর আলম হাসে, তারপর বলে, এবারে ভুলে গিয়েছে আমাদের, খুব হিংসা হচ্ছে। আচ্ছা রাখছি, ঘুমাও। আতাউর আলম ফোন কেটে দেওয়ার 5 মিনিটের মধ্যেই কবির আলমগীরের ফোন আসে সামিনের ফোনে। আলোর মুখের দিকে অপলক তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কবির আলমগীর বলে ওঠে, দেখিয়ে দিলে অগাধ, পেছন থেকে ছুরি মারা। কিন্তু আমার আফসোস হচ্ছে স্বামীন, আমার পিঠে ছুরি মারতে তোমাকে তোমার শ্বশুর এবং বউকে ব্যবহার করতে হচ্ছে। ভুল বললেন আঙ্কেল, আমি কাউকে ব্যবহার করে আপনার পিঠে ছুরি মারিনি, ওটা আপনিই করেছেন। 13 কোটি থেকে কয় কোটি পেয়েছেন ভাগে বলুন তো? শাট আপ স্বামীন, তোমার জন্য আমাকে টানা 3 ঘন্টা থানায় কাটাতে হয়েছে। তোমার ওই স্টুপিড বউয়ের অযথা কৌতূহলের জন্য আমার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে দিতে হচ্ছে। আলো কখন ঘুম থেকে উঠে সামিনের পেছনে দাঁড়িয়েছিল সামিন টের পায়নি। সামিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকার অন করে দেয় আলো। কবির আলমগীর বলতে থাকে, সবসময় তোমাকে একটা সুযোগ দিয়ে এসেছি আমি, আজকেও দিতে যাচ্ছি। তোমার আন্টি তোমাকে খুব পছন্দ করে, তাই শোনো, কাল সকালে বউ নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে এবং থানায় গিয়ে তোমার বউয়ের জবানবন্দি উঠিয়ে নেবে। নয়তো স্বামীন, মনে রেখো, খুব খারাপ হতে চলছে সামনে, এবং প্রমিস করছি আই উইল ডেস্ট ইওর হোল পলিটিক্যাল ক্যারিয়ার। মেয়র তুমি 5 বছরের জন্য, তারপর দল ছাড়া ভাত পাবে কোথাও? কোথাও পাবে না। রাজনীতি একটা নোংরা নর্দমা স্বামীন, এখানে নামলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, বেশি নড়াচড়া করলে গন্ধ ছড়ায়, বিষাক্ত গন্ধ। আলো হুট করে ফোনটা কেটে দিয়ে সামিনের দিকে তাকায়, কাপা কাপা গলায় বলে, তো মেয়র সাহেব কি সিদ্ধান্ত নিলেন? বউকে নিয়ে মাপ চাইবেন? দলে নিজের পজিশন টিকিয়ে রাখতে কত নেতা তো নিজের বউকে বড় নেতার বিছানায় পর্যন্ত পাঠায়, আপনি না হয় মাফি চাইবেন? আলো, ধমকে ওঠে সামিন। আলো কাপা কাপা গলায় বলে, সকালের অপেক্ষায় আছি আমি, একটু একটু করে যার প্রতি আস্থা জন্মেছে আমার মনে, যাকে নিজের অনুভূতির রক্ষক ভাবতে শুরু করেছি, আমিও দেখতে চাই সে কি স্টেপ নেয়। তার কাছে নিজের পজিশন বড়, নাকি একটা অসহায় তুচ্ছ নির্দোষ মেয়ের ন্যায় বিচার দেখতে চাই আমি। ব্রেকফাস্ট টেবিলে সামিন শুধুমাত্র একটা রুটির অর্ধেক এবং কিছুটা সবজি খেয়ে উঠে পড়ল। আলো চুপচাপ পাশে বসে খাচ্ছিল। সামিনকে দেখে বলল, কফিটা খাবেন না?
ইচ্ছে করছে না। তুমি খাওয়া হয়ে গেলে ঘরে এসো, কথা আছে। সামিনের মুখের দিকে তাকিয়ে থাকে। সামিন উঠে চলে যায়। কিছু কথা আছে। সামিন কি তাকে ওই কবির আলমগীরের কাছে ক্ষমা চাইতে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে? খাবারটা আলোর গলা দিয়ে নামলো না আর। হাত ধুয়ে উঠে পড়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। ঘরে সামিন বিছানায় চুপচাপ বসেছিল। আলোকে দেখে বলে চলো। আলো অস্ফুট স্বরে বলে, কোথায় যাব? সামিন উঠে দাঁড়ায়। ওয়ালেটটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, কবির আলমগীরের বাসভবনে। আলো সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, তৈরি হও। আপনি আপনি শেষে কাঁপা কাঁপা গলায় বলে আলো। চুপ হয়ে যায়। সামিন বলে, এত কথা না বলে তৈরি হতো। এরপরে থানায় যেতে হবে আমাদের। কি করবেন? মাপ চাইয়ে থানায় গিয়ে আমার স্টেটমেন্ট উঠিয়ে নেবেন? আমি সেদিন রাতে কিছু দেখিনি, কিছু শুনিনি, সব মিথ্যা। সামিন আলোর দিকে তাকিয়া বলে। রেডি হও। আলো দীর্ঘ সময় ধরে সামিনের দিকে তাকিয়ে থেকে অভিমানী গলায় মৃদু স্বরে বলে, চলুন, আমি তৈরি। গাড়িতে আলো নিশ্চুপ হয়ে বসে থাকে, দৃষ্টি সামনের দিকে রেখে। সামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকায়। গাড়ি কবির আলমগীরের বাসার সামনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। লিভিং রুমে কবির আলমগীর তার দলীয় সদস্যদের নিয়ে বলছিল। দারোয়ান এসে কানে কানে বলে, ফোটে। দলের কর্মীদের দিকে তাকিয়ে গদগদ হয়ে বলে, দেখেছো কত বাধ্য আমার পোষ্য স্বামীন। তোমরা শুধু শুধু ওকে নিয়ে টেনশন করো। তারপর দারোয়ানের দিকে তাকিয়ে বলে, যাও ওদের ওখানে আসতে বলো। সামিন আলোর হাত ধরে হাঁটছে। আলো অভিমানী দৃষ্টিতে শুধু তার স্বামীকেই দেখছে। মানুষটা কি সে ভুল চিনল? তবে এতটাই ভুল? সামিনকে দেখে কবির আলমগীর একটা প্রশস্ত হাসি দেয়। সামিন আলোর হাত ধরে দাঁড়িয়ে আছে। কবির আলমগীর বলে ওঠে, এসো স্বামীন, নাস্তা করেছো? তোমার আন্টি আজ মাটন ভুনা আর পরোটা করেছে তুমি আসবে বলে। খেয়ে দিয়ে তারপর নিজেদের মধ্যে সমঝোতা করব। এসো, বৌমাকে নিয়ে এসো। মানে? সামিন ঠান্ডা গলায় জানতে চায়। কবির আলমগীর সামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, এই কয়দিন যা পাগলামি করেছো তার জন্য মাপ চাইতে হবে। অনেকটা ইমেজ নষ্ট হয়েছে আমার। কে মাফ চাইবে? তোমার বউ। সামিন বাঁকা হাসি হেসে বলে ওঠে, মাফ? আমার বউ কারো কাছে মাফ চাইবে না। আলো সামিনের দিকে মাথা তুলে তাকায়। কবির আলমগীর শীতল চোখে তাকিয়ে আছে। সামিন বলতে থাকে, না, আমার বউ কারো কাছে মাফ চাইবে না, স্টেটমেন্ট উঠিয়ে নেবে। ও যা দেখেছে শুনেছে সবটা সত্যি, ও সেভাবেই সাক্ষী দিবে। স্বামীন তুমি কিন্তু। বললাম না আমার বউ কারো কাছে মাফ চাইবে না, কথা কি কানে যায় নাই? চেঁচিয়ে ওঠে সামিন। দলীয় কর্মীরা সবাই আতঙ্কিত মুখ নিয়ে সামিন ইয়াসারের দিক হিংস্র মুখটার দিকে তাকিয়ে আছে। জাবির তেরে আসে দাঁত খিচিয়ে বলে, তুই মামার সাথে এভাবে কথা বলছিস? ওখানেই দাঁড়িয়ে যা, ভূতে ফেলবো আমি। ধমকে বলে ওঠে সামিন। জাবির দাঁড়িয়ে পড়ে। সামিন কবির আলমগীরের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে, আমার বউ তার স্টেটমেন্ট ফিরিয়ে নিয়ে মাফ চাইবে না, কারণ মেয়েটার সন্ধান পাওয়া গেছে। আপনার গুণধর ভাগ্নের গাজীপুরের ফার্ম হাউস থেকে উদ্ধার করা হয়েছে তাকে। মেয়েটা বর্তমানে পুলিশ হেফাজতে, আর 10 মিনিটের মধ্যে পুলিশ আসছে আপনার ভাগ্নেকে অ্যারেস্ট করতে। কবির আলমগীর জাবিরের দিকে তাকায়। জাবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিন কবিরকে বলতে থাকে, কি যেন বলেছিলেন কাল রাতে? দল থেকে বের করে দেবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আপনার নামে তো কেস ফাইল হচ্ছে আঙ্কেল, আগে নিজের গদি সামলান। কিছুক্ষণ চুপ থেকে সামিন বলে ওঠে, নিয়ে যাচ্ছি আমি আমার বউকে দিয়ে পুনরায় সাক্ষী দেওয়াতে। কারো বুকের পাটা থাকলে সে যেন সামিনের বউকে কিছু করে। কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। সামিন আলোর হাত ধরে যেভাবে টানতে টানতে নিয়ে এসেছিল সেভাবেই টানতে নিয়ে চলে যায়। পুরো রাস্তায় আলো সামিনের দিকে তাকিয়েছিল। সামিন গম্ভীর মুখে ড্রাইভ করছিল। থানায় গিয়ে লিখিত বক্তব্য দিয়ে বেরিয়ে সোজা বাড়িতে যায় তারা।
ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামিন আলোর দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে জানতে চায় সামিন। কি ভেবেছিলে বউকে দিয়ে মাফ চাওয়াবে সামিনিয়া স্যার? সামিন বলতে থাকে, আমার ভেবে খারাপ লাগছে তুমি এটাই বিশ্বাস করেছিলে। কাল রাত থেকে ঠেস মেরে মেরে কত কথা শুনিয়েছ আমায়। সরি। আলো অস্ফুট স্বরে বলে ওঠে। সামিন ধমক দিয়ে বলে, কিসের সরি? হ্যাঁ, দুম করে যা মুখে এসে বলে দেবে, তারপর আবার সরি? দরকার নাই তোমার সরির। রাগে কাঁপতে কাঁপতে সামিন বারান্দায় চলে যেতে নিলে আলো সামিনের হাত টেনে ধরে। সামিন মুখ ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি? কিছু বলতে চাচ্ছি আপনাকে মেয়র সাহেব। সামিনের চোখের দিকে তাকিয়ে আলো অস্ফুট স্বরে বলে ওঠে। সামিন তাকিয়ে আছে, বলে, বললাম তো সরি বলতে হবে না, আপনার 7 খুন বরাবরই মাফ। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে মাথা নাড়িয়ে বলে, না, অন্য কিছু বলবো। তারপর আলো যে কাজটা সচরাচর করে না সেটাই করে ফেলে। শক্ত করে সামিনকে জড়িয়ে ধরে। সামিনের বুকের মুখ গুজে মৃদু স্বরে বলে ওঠে, আজ একটা কথা না বললেই নয় মেয়র সাহেব। কথাটা হচ্ছে শিরায় শিরায় রক্ত। আমি ইয়াসের ভাইয়ের ভক্ত। স্যার, আপনার জামাই এসেছে। আতাউর আলম কলম থামিয়ে দেয়, মাথা তুলে তার জুনিয়রের দিকে তাকায়। জুনিয়র বলতে থাকে, আপনার জামাই মানে মেয়ের এসেছে। ঠিক আছে, ভেতরে আসতে বলো। জুনিয়র চলে যায়। কিছুক্ষণ পরে সামিন ভেতরে ঢোকে। আশেপাশে তাকিয়ে সবকিছু দেখতে থাকে। আতাউর আলম বলে ওঠে, বসো। সামিন একটা চেয়ার টেনে বসে পড়ে। আতাউর আলম বলে, কি খাওয়াবো মেয়রকে? চা না কফি? দেখো, জামাই হিসেবে আপ্যায়ন পেতে হলে তোমাকে আমার বাড়ি যেতে হবে। সামিন ম্লান হেসে বলে, 1 কাপ কফি। আতাউর আলম কফি আনতে বলে পিয়ন ছেলেটাকে। আতাউর সামিনের দিকে তাকিয়ে বলে, রিটায়ারমেন্টের পর এত ভালো একটা চাকরি পেয়ে যাব আশা করিনি। সামিন ঘরে আশেপাশে তাকিয়ে বলে, কাজটা কি আপনার? কাজ সামান্য, ছেলেপুলেরা চারদিক থেকে খবর এনে দিবে, আমি সাজিয়ে লিখব। কফি এসে যায়। সামিন কফিতে চুমুক দিতেই আতাউর আলম বলে ওঠে, 13 কোটির তদন্ত এখনো চলছে। এই দেশের এই বিচারের ব্যবস্থা দেখলে ইচ্ছে করে উগান্ডায় যাই। প্রমাণ সব হাতে, অথচ পিবিআই কানা কানা করছে কবিরের থেকে পয়সা খেয়েছে কিনা। যাই হোক, ওর পদত্যাগটা আমাকে শান্তি দিয়েছে। এখন তোমার চাচার মতো কানাডা যাওয়া ছাড়া কোনো গতি নেই। তা ইলেকশন নিয়ে কিছু ভাবলে মাসখানেক হয়ে গিয়েছে। বুঝতে পারছি না, আমি কনফিউজড আসলে। আমার মতে তোমার এমপি ইলেকশন লড়া উচিত। জনগণ তোমাকে খুব করে চায়। একটু থেমে আতাউর আলম বলতে থাকে, তুমি রাজনীতির জন্য উপযুক্ত, আমি উপযুক্ত এইসব লেখালেখিতে। সবাইকে সব জায়গায় মানায় না। আমার নির্বাচন করার সিদ্ধান্তটা ভুল ছিল। সামিন চুপ। আতাউর আলম বলে ওঠে, যাই হোক, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমায়। তুমি আমার মেয়েটিকে বেশি লাই দিও না। ভালোবাসো ঠিক আছে, তবে ওর মতে অপ্রতিরোধ জেদি মেয়েদের মাথায় ওঠানো ঠিক না। আমি লাই দিয়ে অনেকবার বিপদে পড়েছি, তুমিও পড়বে। ওর চাল চলনে একটু লাগাম টানো। সামিন হেসে ফেলে। কিছুক্ষণ হেসে আপনি লাই দিয়ে বিপদে পড়েছেন, ওকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি, সেটা বাবা হিসেবে আপনার ব্যর্থতা। আমি ওকে কোনো বিপদে পড়তেই দেব না, সেটা স্বামী হিসেবে আমার আত্মবিশ্বাস। আলম ম্লান হেসে বলে, খোঁচা মারছো? মোটেও না। মাথা ঝাঁকিয়ে বলে সামিন। আতাউর আলম বলে, যাই হোক, তোমার শাশুড়ি মা টেনশন করে সব সময়, তাই তোমাকে বলা। দ্য গ্রেট সাহসী সাংবাদিক আতাউর আলম ছেলে মেয়ের বেলায় খুবই ভীতু। মজার ছলে সামিন বলে। আতাউর আলম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, সাহসী সাংবাদিকদের কখনো কখনো ভীতু হতে হয়, এটা তুমি এখন বুঝবে না। যখন ভাবা হবে তখন বুঝতে পারবে। কথাটা শুনে সামিন লজ্জায় গদগদ হয়ে যায়। মনে মনে বলে, আমি তো সেটা বোঝার জন্য হলে বাবা হতে চাই শ্বশুর বাবা। আপনার পাষণ্ডী মেয়েই তো আমার চাওয়ার কোনো দাম দিচ্ছে না, সব সময় স্বামীর থেকে 1 লাইন বেশি বোঝেই মেয়ে। চুলে হাত বুলিয়ে সামিন বলে ওঠে। আসিয়া। কয়েক মুহূর্ত পরে আলো অস্ফুট স্বরে বলে, সামিন বিরক্ত ভঙ্গিতে বলে, তখন থেকে হুহা কি করছো?
আলো কোনো জবাব দেয় না। তার হাতে একটা গিফট বক্স। সামিন উঠে বসে আলোর হাতের দিকে তাকিয়ে বলে, এটা কি? ফুয়াদ ভাইয়া দিয়েছে আমাকে। গিফট বক্সটা খুলে আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। একটা শোপিস, সাথে একটা চিঠি। চিঠিতে লেখা,